আচ্ছা, ঘটনাটা আসলে আমার নানু যখন মানে জীবিত ছিলেন তখন থেকে মানে আমার মা খালার 6 বোন। আমার নানুর 2টা ছেলে ছিল। জি। তারা হুট করেই মারা গেছে। নানুর একটা সমস্যা ছিল যে তার কোনো ছেলে সন্তান জীবিত থাকবে না। আর হচ্ছে আমার নানু যখনই অসুস্থ থাকতো তার সাথে কিছু না কিছু একটা থাকতো। উনি মারা যাওয়ার 6 বছর আগে যে উনি অনেক অসুস্থ, মানে নাই বললেই চলে এরকম। ওকে। হঠাৎ করে দেখা গেছে যে তার রাইখা আমরা একটু বাহিরে আসছি, তার পায়ের কাছে কেমন যেন অদ্ভুত একটা মানে জিনিস বসে আছে, যার শরীরটা পুরাটা কাটা কাটা। এগুলো কি আপনি শুনেছেন না আপনি দেখেছেন? আমার মা বলছে, ওনারা দেখছে আর কি। ওকে। তো তারপর আর কি আমি ভয় পাবো আমরা যারা আছি, তো বলে নাই। তো এরকম করে প্রায় অনেক সময় আমার নানুকে ডিস্টার্ব করতো। আসতো বারান্দার মধ্যে সাদা কাপড় পরে বসে থাকতো। কে বসে থাকতো? কোন এক মহিলা বসে থাকতো, এমন একটা জায়গায় বসতো, দেখা যাচ্ছে আমার নানু ঠিক যেই টাইমে বেরোবে ঠিক ওই টাইমে উনি ওইখানে থাকতো। তো নানুর একটা অভ্যাস ছিল যে প্রতিদিন মাগরিবের আজানের সময় উনি ওয়াশরুমে যাবে। এটা একটা মানে ওনার অভ্যাস। ওনার অভ্যাস হয়ে গেছিল। আমার যখন মামা মারা যায় তখন আমার নানা বারবার বলছিল যে এই কাজটা যাতে উনি অফ করে, কারণ মানে গ্রামের মধ্যে আর মানে অনেক বাঁশঝাড়, আর উনার এই সমস্যাগুলো হইতেছে। নানাদের যে গরু পালতো, ওনারা গরু পালতো, তো প্রতি বছর গরু মারা যেত। যখন আমার মামা 2টা মারা গেছে তারপর পর আমার খালাতো ভাই একটা মারা গেছে। তারপর হচ্ছে যে একদিন এক মানে হুজুর টাইপের মানুষ আসে, উনি আসছে হচ্ছে চাল নিতে। তখন বাসায় আসার পরে বাড়ির দিকে তাকায় বলতেছে যে তোর তো কোনো ছেলে বাঁচে নাই। চাল কিসের জন্য? মাদ্রাসার জন্য মিষ্টি চাল চলে ভাই করে। ওকে। নানুরে দেখেই বলতেছে তোর তো কোনো ছেলে আজ পর্যন্ত বাঁচে নাই। বললো যে তোর তো মানে সংসারের অভাব অনটন দূর হইতেছে না, আর তোর প্রতি বছর গরু ছাগল মারাই যাইতেছে। তো সে তো অবাক হয়ে যেতেছে। জানলো কিভাবে? হ্যাঁ, তো বলছে যে তোর মেয়েরও একটা ছেলে মারা গেছে, তোর বংশে কোনো আর কি কোনো ছেলে সন্তান হইতে দিবে না। তো এরকম শোনার পরে পরে উনি এরকম কিসের জন্য গরুর একটা মাথা না হাড়, গরুর যে ঘর সেখানে উনি রেখে গেছিল মাটির নিচে। তারপর থেকে আর এরকম হয় নাই। তো যখন আমার ভাই হইছে, আমার ভাই হওয়ার পরে আপনি কি পরিবারের বড় না ছোট? আমি বড়। আপনি বড়। আচ্ছা, এই গল্পগুলো আপনি শুনেছেন আপনার? ওইগুলো হচ্ছে আমার মার মানে মা খালাদের চোখে দেখা। কিন্তু এই গল্পগুলো তো আপনি শুনেছেন মা খালাদের কাছ থেকে, গল্প করেছে আপনাদের সামনে। ওকে। তারপর হচ্ছে আমার ভাই যখন হয়েছে সেটা হচ্ছে আমার সামনেই হুট করে এমন অবস্থা হয়েছে যে মনে হইতেছে যে বাড়ি স্বাভাবিক, পুরা বাড়ি স্বাভাবিক। বিকালের দিকে মনে হইতেছে মানে বাড়িটা পুরা ভাঙা চুরা যাইতেছে। হঠাৎ করে কালো মেঘ, চারপাশ কেমন যেন কালো হয়ে গেছে। মানে ওর তখন 7 দিন, আর ওর মাথা মনে হইতেছে এই ঠোঁটের চারপাশ দিয়ে রক্ত হয়ে যেতেছে, এমন অবস্থা। তো তারপরে হচ্ছে ওই যে আমার নানা যে বলছিল যে ওনারা তো বলেই গেছিল যে তোর বংশে কোনোদিন ছেলে সন্তান হইতে দিবে না, যে তোমার মামা নাই, তাহলে আমার ভাইটা পরে হচ্ছে আমার আম্মু এখানে নিয়ে আসে। তো আমার নানু গত বছর মারা গেছে। মারা যাওয়ার আগে আমরা এখন যে বাসাটায় আছি সেই বাসাটার মধ্যে উনি হঠাৎ করে উনি উপরে শুইতে পারে না, বিছানায় শুইতে না, নিচে শুইতো। কে? আমার নানু। মানে উনার মানে এরকম একটা অভ্যাস হয়ে গেছিল যে নিচে শুইতে ওনার ভালো লাগে। তো শুয়ে আছে, তো হঠাৎ করে হাসতেছে রাতের বেলা। সে এমন একটা মানুষ চলাফেরা করতে পারে না, ধরে ধরে নেই, হাসতেছে কেন। তারপরে সকালবেলা বলতেছে কি যে তোমরা কখনো এই যে তোমাদের এই যে আমাদের 3টা দরজা পাশাপাশি, মেইন যে দরজাটা, তারপর হচ্ছে মানে আমি যে রুমে থাকি সেই দরজা, আর বারান্দার দরজা, একদম পুরা 3টা দরজা আছে। তো বলছে কি যে কখনো এই নিচে শুইবা না। তখন বুঝি নেই আর কি, ওই জায়গাটার মধ্যে যেই শয় একটা না একটা সমস্যা হবেই। দেখা গেছে যে সে বাজে স্বপ্ন দেখবে, না হয় তার শরীর খুব ব্যথা থাকবে, কিছু না জ্বর আসবে, কিছু না কিছু প্রবলেম হয়। তো এরকম নানু যখন মারা গেছে, তারপর হচ্ছে আমার মার এই সমস্যাগুলা আমাদের পাশে যে বাসাটা সেখান থেকে শুরু হয়। উনি হঠাৎ করে একদিন ওনাকে ডাক দিছে, উনি মানে দেখে নাই যে কে। আসলে নিচের বাসা বলতে ওইখানে হচ্ছে মানে কিছু মানুষ ছিল যারা হচ্ছে ভিতরে এসে রান্না করতো, তখন গ্যাস ছিল না ওনাদের। তো খুলে দিত। এখন আম্মু দেখে নাই যে কয়টা বাজে, যে বের হয়েছে, বের হওয়ার পরে মানে দেখে কেউ নাই। পরে রিটার্ন আসতেছে, আসার পরে উনার শাড়ির আঁচল টানা ধরছে একটা বাচ্চা, উনারই ছেলে। কেমন যেন উনার একটু সেন্স ছিল, উনি ভাবতেছে এই ছেলে আসলো কিভাবে এখানে, আমি তো গেটই খুললাম না। দেখে মানে ছেলেটা হাসতেছে পুরা, এমন ভাবে ধরছে যে শাড়ির আঁচল ছাড়তেছেই না। এখন বলতেছে কি ব্যাপার? দিনের বেলা? না, রাত 4টার আগে। রাত 4টার আগে দরজায় নক পড়েছে? দরজায় না, মানে ডাকতেছে যে খালা উঠেন। ওকে।
তো দরজা খোলার পরে দরজা বন্ধ করে মা দরজা খোলার সাথে সাথে চাবিটা নিয়ে কেচে গেটের সামনে গেছে। তো তখন তো অন্ধকার। হ্যাঁ অন্ধকার, মানে তার তো আর খেয়াল নাই যে এটা রাত নাকি সকাল হয়ে গেছে। সে মানে ডাকার প্রতিদিন ডাক দেয়, অভ্যাস হয়ে গেছে। সে চাবিটা নিয়ে গেটটা খুলবে, কেউ নাই। যখন আসতেছে মানে ওই দিকটা যখন ফিরছে, ব্যাক করার পরে দেখে যে একটা ছেলে আমাদের দরজার সামনে, তাও আবার উনারই আঁচল ধরা। ভয়াবহ ব্যাপার। তারপর হচ্ছে ছেলেটা এমন ভাবে তারা দেখে হাসতেছে, তার চোখের তো পলক পড়তেছে না। মা কেমন যেন বলতেছে, এই তুমি আমার আঁচল ছাড়ো, আঁচল ছাড়ো, আঁচল ধরছো কেন? সে রীতিমতো ছেলেটা মানে ধাক্কায় যেছে, তাও তার সাথে পারতেছে না। অনেক কষ্টে কিভাবে কিভাবে যেন ছুটে আসছে। পরে হচ্ছে রুমের মধ্যে আইসা সে মানে সেন্সলেসের মতো মানে ডাকতেছে, কিন্তু তার কোনো ভয়েস নেই। জান বের হয়ে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ মানে কি করবে সে জানে না। পরে আব্বু উঠছে, উঠার পরে দেখে যে অবস্থা খারাপ, মানে পানি টানি দিতেছে। পরে আমরা উঠার পরে সে বললো যে এরকম এরকম সমস্যা। তারপরে দেখা যেত যে আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়তাম, উঠছি, মানে নুপুরের যে শব্দগুলা অটোমেটিক চলতে আছে প্রতিদিন রাত 1:30টার পর থেকে 3টার মধ্যে প্রতিদিন হইতো এটা। তো এখন যে বাসায় আছে ওই বাসায় আম্মুর সমস্যাটা হচ্ছে, এই বাড়িটা কি পুরনো বাড়ি ছিল কিনা, মানে অনেক আগের বাড়ি? জায়গাটা মানে পুরনো বলতে পুরাটা একটা জঙ্গল ছিল ওই পুরো এলাকাটাই। আমরা এখন যে বাসাটা আছি ওই বাসার আমাদের ফ্ল্যাটটার ওইখানটায় একটা তাল গাছ ছিল। সাভারের কথা বলছেন আপনি, যে ফ্ল্যাটে এখন আপনারা আছেন? ওকে। নানু মারা যাওয়ার পরে এখন আমি রাত্রে পড়তেছি, তো আমি, আমার বাবা বাসায় থাকে না, আমি আমার ভাই হচ্ছে আপনার ফেসবুকে এমনিতেই করতেছে। তো ওই যেই জায়গাটার কথা নানু না করছিল, তো আমরা করছি কি মানে অতিরিক্ত গরম দেখে সবাই একদম নিচে মানে ওইভাবে শুয়েছি। যে নানু কি বলেছিল জায়গাটা নিয়ে? বলছিল যে এই জায়গাটায় যাতে আমরা কখনো না শুয়ে থাকি, মানে যাতে 3 দরজার যে মাঝখানের জায়গাটা। তখন 12:30 বা মানে 1টা এরকম। তো হঠাৎ করে আমার ভাই দেখে কি আমার মার মুখটা বাঁকা হয়ে যেতেছে, চোখগুলা স্বাভাবিক মানুষের মতো না, অনেক বড় হয়ে যেতেছে। ওই সময় কি আপনার ওখানে বসেছিলেন? আমি এই সাইডে, আমার ভাই ওই সাইডে, আমরা দুইজন দুই পাশে, দুইজনই আমি পড়তেছি আর হচ্ছে এমনিতে করতেছে। মা হচ্ছে মাঝখানে, আমার বাবা নাই, বড় ভাই নাই। এখন হচ্ছে আমরা ভয় পাই। হঠাৎ করে আমার ভাই বলতেছে যে আপু দেখো আম্মুর কি অবস্থা। মানে ওনার তো কোনো ধরনের কোনো রোগও ছিল না? না, ওই যে নিচের বাসার কথাটা বললাম যে নাই, কিন্তু আমার আম্মু বলছে আম্মু নাকি মানে তুলা রাশি। ওকে। যখন এই সমস্যাটা হয় তখন হচ্ছে যে মারে ও ধাক্কাইতেছে, আর মা এমন ভাবে ওর দিকে তাকায় আছে, মানে সে কথা বলতে পারতেছে না, কিন্তু তার মানে পুরো আত্মা ফাইটা দিতেছে কথা বলার জন্য, কিন্তু সে মানে কথা বলতে পারতেছে না। পরে এখন আমি তো মানে মনে হইলো যে আমার মার তো এরকম একটা সমস্যা হয়। ঠিক তখনই হচ্ছে আমি বললাম যে ভাই তুমি বসো, তুমি মারে ধরো না। আর আমার ভাইয়ের ওপরেও তো এরকম সমস্যা দেখে আমরা নানুর বাসা ছাইরা এখানে এসে পড়ছি। তো আমি বলছি তুমি মারে ধরো না, তুমি একটু সাইডে যাও। এমনি সূরা পড়ছি, আয়াতুল কুরসি পড়ছি, ফু দিছি, তারপর পানি ছিটে দিছি। দেন হচ্ছে 10 মিনিট, মানে যতক্ষণ আয়াতুল কুরসি পড়ি নাই তার আগ পর্যন্ত ওইভাবেই ছিল। যখন আমি আয়াতুল কুরসি পড়ছি দেন হচ্ছে ওটা ছাড়ছে। ছাড়ার পরে আমার মা অনেক জোরে জোরে চিৎকার করতেছে আর কান্না করতেছে। 1টা বাজে, তখন হচ্ছে আমাদের নিচে এক লোক আছে, যে আমাকে বলতেছে যে সেও ভয় পেয়ে গেছে। চিৎকার করে উনি কি বলতেছিল? চিৎকার করে বলতেছে যে আমার বুকের মধ্যে কেউ বসে ছিল, আমারে মনে হয় মায়েরা ফেলবে, আমারে মনে হয় মায়েরা উনি কি ঘুমন্ত অবস্থার মধ্যে ছিল নাকি সজাগ থাকা অবস্থায়? মানে মনে করেন যে অনেক সময় আছে না যে ঘুমায়ও না, জায়গাও থাকে না, এমন একটা অবস্থা, মানে হালকা চোখ লাগছে এরকম টাইমে। ওকে। তারপরে হচ্ছে যে উনার কয়েক মাস পর্যন্ত ঘাড় ব্যথা, মানে ঘাড় নাড়াইতে পারে না, করতে পারে না। এটা অনেক হুজুর হয়ে গেছে, পানি পড়া এই সেই আনলাম, আনার পরে যায় না। ঠিক 2-3 মাস পরে গেলাম। তার আরেকটা সমস্যা হয়েছে, সেম হচ্ছে আমরা বিছানায় শুয়েছি, এবার হঠাৎ করে সে কিছু বলতে পারে না। সে বলতে পারে না কি, তার মনে হইতেছে যে কেউ তার বুকের উপরে আইসা বসছে। বুঝলেন কিভাবে আপনার এই বিষয়টা? এটা বুঝলাম কিভাবে, তখন হচ্ছে বুঝি নাই। ওই ফার্স্ট টাইমে যখন আমার ভাই দেখাইছে, ওই হচ্ছে সেকেন্ড টাইম আবার বুঝতে পারছে। ও হচ্ছে যে মানে দেখা গেছে সব সময় মার পাশেই থাকে, তো দেখা গেছে যে মার সাথে কথা বলতেছে, ফাইজলামি করতেছে, হুট করে মা কথা বলে না। ও আবার আমারে বলতেছে যে আপু কান্না করে দিছি এবার, মায়ের মানে জোরে জোরে ধাক্কাইতেছে আর মা বলে চিৎকার করতেছে। তো আমি দৌড়ে আয়সা বলি কি, টেবিল থেকে পড়তেছিলাম, তো আয়সা বলি কি হয়েছে বলে কি মানে মনে হয়েছে, ওর কাছে মনে হইতেছে মা আর নাই, এরকম একটা অবস্থা। তো আমারে বলতেছে কি আপু দেখো মা না কথা বলতেছে না। তো ওইবার তো তাও তাকাই ছিল, আর এবার এমন একটা সমস্যা যে মানে কিছুই বলতে পারতেছে। এখন ওইবারের চেয়ে এবার বেশি খারাপ।
তারপর হচ্ছে যে আবার সূরা পড়লাম, আবার পানি দিলাম। এবার হচ্ছে যে অনেক জোরে জোরে আমার ভাইয়ের কাছে ওয়াজের ছিল, সেই দোয়া যে আছে, হ্যাঁ ইয়াসিন, সেটা ছাড়লাম। অনেক অনেক কিছু করার পর ঠিক হলো অনেকক্ষণ পরে। সে এবার তার এমন অসুস্থ হয়ে গেছে যে তার কিছু হইলেই মনে হয় যে তার পায়ের রগ দিয়ে পা দিয়ে কি যেন একটা আসে, কি যেন একটা শরীরে ঢুকছে। হ্যাঁ কি যেন ঢুকে। আর যখন ঢুকে তো যেই জায়গাটা দিয়ে আসে সেই জায়গাটা মনে হয় তার মানে কেমন যেন একটা অস্বস্তি, আর জায়গাটা এরকম ফুলে যায়, মানে মনে হইতেছে যে কি যেন একটা হইতেছে। আপনি একটু আমাকে বলেন তো, প্রথম যে ঘটনাটা ঘটলো, এই যে মুখ বেঁকে যাওয়া, হ্যাঁ এরপরে কি কোনোভাবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছেন? হ্যাঁ, মানে উনার ইনজেকশন থেকে শুরু করে সমস্ত কিছু করাইছে। তারপরে ডাক্তাররা বলছে কি যে না, তার হাড়ের সমস্যা আছে, যার কারণে এগুলো হইতেছে। আবার বলছে কি তার মানে রগের মধ্যে সমস্যা হয়েছে, যার কারণে প্যারালাইজড হওয়ার সম্ভাবনা আছে। সব ট্রিটমেন্ট করা হলো, কোনো সমস্যা নাই। পরে আমি নিজে যে 2 বার এক্সরে করাইছি, কিচ্ছু হয় না, রিপোর্ট পুরা নরমাল। এক হসপিটাল থেকে করছি, উনারা তো বলে যে না, উনার তো কোনো সমস্যাই নেই। পরে ভাবলাম যে রিপোর্ট হতে বা ভুল আসতে পারে, আবার যে অন্য জায়গায় করাইছি, বল না উনি তো সুস্থ। সেকেন্ড টাইম যে ঘটনা ঘটলো, হ্যাঁ। এটার পরেও কি আপনার হ্যাঁ ডাক্তার? মানে আছেই, মানে মার যখন ফার্স্ট টাইম থেকে সমস্যাটা, তখন থেকে ঘাড় ব্যথা শেষ হয় না। তারপর হচ্ছে মাঝখানে একটা কাহিনী হচ্ছে আঙুল ব্যথা, মানে হঠাৎ করে আঙুল নাইতে পারে না। তারপর হচ্ছে যত হুজুর ছিল যারা আর কি ঝাড়ে, তাদের কাছেও গেলাম, তারাও মানে দিল। এখন যতটুকু করা সব করছে, কিন্তু তারপরেও তার সমস্যাটা ভালো হইতেছে না। আর 2 দিন আগে আমার ভাইয়ের মানে একটা অভ্যাস হচ্ছে, চাল ভাজা খাবে। হঠাৎ করে সন্ধ্যাবেলা তার একটা আবদার উঠছে, মা বলছে, মার আমিও জানি মার সমস্যা, কিন্তু সে ছেলে মানুষ না, আমার ভাইজা দিতেই হবে। দিছে, দেয়ার 5 মিনিটও হয় নাই, আমি মানে বাইরে গেছি পড়াইতে, আসছি, ও আবার খাওয়া দাওয়া করে বাইরে চলে গেছে। আমার মান মনে হইতেছে কি তারা জানালা দিয়ে মানে আমি ডাকতেছি, আমি হাত বাড়াইতেছি যে মা হাত দাও। আর মানে উনার টোটাল শরীর জ্বরে শেষ, শরীর কাঁপানো উঠে গেছে, যে তারে সে জানালার দিকে তাকাইতেছে আর কাঁপতেছে সমানে। আমি নাকি বলতেছি মা হাত দাও, হাত দাও, হাত দাও, আমি আসছি। আর আমি নাকি হাসতেছি বাইরে থেকে, অথচ আমি মানে দোতলায় যাবে কিভাবে, আমি বা যাবো কিভাবে। যে যখন আমার ভাইরে বলছে, ও বলে কি হ্যালুসিনেশন। তো আমি তো মানে জিনিসগুলো খেয়াল করতেছি আসলে মার সাথে এগুলো কি হইতেছে। আপনার মা কি বলতো যে এই ঘটনা যখন তার সঙ্গে ঘটা শুরু হলো, যে ওনার সঙ্গে চেঞ্জেস গুলো কি আসে, হ্যাঁ যখন এই জিনিসগুলো আসতেছে ওনার মধ্যে ফিলটা কি হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলতো উনি? উনি বলে যে উনার এমন একটা জিনিস হয় যে এরকম যে কিছু একটা দেখবে, ওই যে নিচের বাসার যে ঘটনাটা, ওই ছেলে। তারপর হচ্ছে উনি ছোটবেলা থেকে এরকম, মানে ছোটবেলায় একদিন আমার মানে খালা মার যে বান্ধবীরা তারা মিলে গ্রামে টিভি দেখতে গেছিল, যখন নতুন টিভি আসছে। জি। তো হঠাৎ করে বাসায় ফেরার সময় খ্যারের পালা থাকে না গ্রামে, ওইখানে দেখে কি যেন অদ্ভুত, মানে ওখানে গরুর যে গোয়াল আছে, পাশে একটা গোয়াল, অদ্ভুত কালো রকমের একটা জিনিস তাদের দিকে আসতেছে। এটা আপনার মা দেখেছে? এটা মা দেখছে, মা দেখার পর সবাই, টোটাল তো সবাই দেখছে পরে। তো এই জিনিসগুলো আমার মার সাথে মানে হইতেছে, কিন্তু এটা হচ্ছে আমার নানির মধ্যে যেরকম ছিল, আমার মার মধ্যে ঠিক সেম জিনিসগুলো ফিরে আসতেছে। এখন হচ্ছে মানে সংসারের মধ্যে দেখা যায় টোটাল শান্তি থাকে না, দেখা যায় এটা কেন হইতেছে, কি কারণে হইতেছে বুঝতেছি না। আপনার ক্ষেত্রে সমস্যা কি হয়েছে? আমার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আমি মানে ওই নিচের বাসায় থাকতে যে মানে শব্দ শুনতাম, আবার দেখা যায় যে আমি এই বাসায়, আমার নানু যখন বলছে যে শরীরে সমস্যা হয়, তো আমিও শুনি এরকম, মানে 2-একটা মাঝরাতে মানে অদ্ভুত একটা গন্ধ আসে। গন্ধ বলতে দেখা যায় এক এক দিন এক একটা, যা 1টা 1:30টার দিকে 2টার দিকে কে রান্না করবে, মানে প্রতিদিন দেখা যায় যে এক এক দিন পর পর এক একটা স্মেল পাইতেই থাকি। আর হচ্ছে ওই জায়গাটা যখন আমি শুয়েছিলাম, ঠিক আমারও জ্বর এসে পড়ছিল, আমারও শরীর ব্যথা ছিল, কিন্তু আসলে পরে আমার আব্বু বলছে যে আমাদের যে পাশের রুমটা আছে, ওই রুমটার মধ্যে একা রাতে শোয়া যায় না, মানে কিছু না কিছু একটা অদ্ভুত ছায়া হাঁটতে থাকে, এরকম সমস্যা হয়। তো আমার যেহেতু কোনো মামা বাচ্চা নাই, তো আমার মা খালাদের আর কি মানে বিয়ের যে ব্যাপারটা, এটা অনেক দেরিতে। আর হচ্ছে আমার 2টা খালার এখনো বিয়ে হয় নাই, এজ তো 40+ হয়ে যেতেছে। অদ্ভুত একটা জিনিস, যখন বাড়ি করতে গেছে কিছুদিন আগে, বাড়ির নিচ থেকে কিছু তাবিজ পেয়েছে, কিন্তু এগুলা তা আসলে বুঝে নাই কেন, মানে কিসের জন্য, যেহেতু মামা নাই, নানা নাই, কোনো গার্ডিয়ান নাই, আছেই শুধু ওই বাড়ির মধ্যে থাকেই 2জন। কিন্তু ওই তাবিজ গুলা কেন করা হয়েছে, কি কারণে করা হয়েছে, এগুলো আসলে জানে না। আর তাবিজ গুলো ওনারা ফালাই দিছে। ওকে, আপনি এখানে এসেছেন মূলত আপনার গল্পটা বলার জন্য, পাশাপাশি এটার কোনো সলিউশন আছে কিনা প্যারানরমাল এবং সায়েন্স কি বলে এই বিষয়গুলো জানার জন্য, তাই তো? জি। ওকে, আমরা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো, কিন্তু আপনি যে ঘটনাটা বললেন সেটার উৎপত্তি আসলে কোথা থেকে কিভাবে হতে পারে, সায়েন্স কি বলছে এবং একই সাথে প্যারানরমাল এক্সপ্লেনেশন কি, সেটাও আমরা এখানে দিব, কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা যেতে চাই। বিশেষ করে আপনার ঘটনার পরই আরেকটি ঘটনা এখানে যুক্ত হবে, স্টোরি যুক্ত হবে,
যেটার সাথে ব্ল্যাক ম্যাজিকের একটা বিশেষ সম্পর্ক আছে। আমার মনে হয় যে ওই ঘটনাটা যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে এই তাবিজ দ্বারা যে কি করা সম্ভব যদি সেটা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, সেটার একটা বেস্ট এক্সাম্পল আপনি জেনে যাবেন। আপনি থাকুন আমাদের সঙ্গে স্টুডিওতে, পরবর্তীতে আমরা কথা বলছি আপনার সঙ্গে। এই পর্যায়ে আমার সঙ্গে যিনি রয়েছেন উনি হচ্ছেন নূর মোহাম্মদ। উনি এসছেন আশুলিয়া থেকে। ওনার বয়স 27 বছর এবং ওনার ঘটনা আসলে ওনার মুখ থেকে আমি শুনবো। তো নূর মোহাম্মদ, জি, কি বলার আছে? আমি নূর মোহাম্মদ। আমার প্রাক্তন শাশুড়ি প্রেসারে, আমি ওনার মেজমের সংসার ভাঙার জন্য ব্ল্যাক ম্যাজিক করি আমার খালাতো ভাইয়ের সাহায্য নিয়ে, কিন্তু আমি জানতাম না যে এটার ভয়াবহতা কত দূর। আপনি সেই গল্পটাই এখানে বলতে চাচ্ছেন। আমরা প্রথমেই যে গেস্টকে এখানে স্ট্যান্ড বাই রেখেছি উনি আছেন। আপনাকে আমি এখানে স্টুডিওতে বসিয়ে রেখেছি বিকজ অফ দিস স্টোরির জন্য। সো আপনি ওর গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং একই সাথে আমার লিসনার যারা আছে তাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে বলবো। বলুন, পুরো গল্পটাই বলুন আপনি। হ্যাঁ, আমি প্রথম বিয়ে করেছি 2007 সালে। জি। সংসার চলছিল মোটামুটি, কলহ বিবাদ আর কি, আর 10টা ফ্যামিলি যেভাবে চলে ওভাবেই জি চলতেছিল। তো তার ছোট বোন, আমার শাশুড়ি মেজো মেয়ে, ওনার বিয়ে হয়ে যায় কুষ্টিয়া, পালিয়ে বিয়ে করে তারা। জি। শুরু থেকেই তাদের উপরে অনেক যথেষ্ট অভিমান ছিল, ওদের খুব রাগ ছিল। তো এই জন্য বিভিন্ন পর্যায়ে সংসার ভাঙার জন্য চেষ্টা করতেছিল। এক পর্যায়ে আমাকে বললো, তো আমি বললাম যে রংপুরে আমার খালাতো ভাই থাকে, তো ভাবলাম যে ওরা তো ব্ল্যাক ম্যাজিক করে। আপনি একটু নার্ভাস হচ্ছেন, আমি বুঝতে পারছি। হওয়াটাই খুব স্বাভাবিক, হয়তো বা খুব কষ্টও পাচ্ছেন, কারণ ঘটনার যে ভয়াবহতা সেটা আপনারা জানলে বুঝতে পারবেন যে ব্ল্যাক ম্যাজিক কি করতে পারে। একটু সময় নিয়ে আরাম করে বলুন, কোনো সমস্যা নেই, আমরা শুনবো। হ্যাঁ, উনি, আপনি আরেকবার একটু বলবেন যে মানে কার সংসার ভাঙার জন্য আপনি এটা করছিলেন? হ্যাঁ, আমার শাশুড়ির মেজো মেয়ের নামটা বলতে চাচ্ছি না। না, ওটা বলার দরকারও নাই। মানে এই প্রতিশোধটা আপনি কেন নিতে চাচ্ছিলেন? ওনার প্রচন্ড চাপ, উনি যথেষ্ট রাগী। কে চাপ দিল? শাশুড়ি? হ্যাঁ, শাশুড়ি আমাকে বলতে চাপ দিল যে তোমাকে এটা করতে হবে, মানে মেজো মেয়ের সংসারটা ভাঙতে হ্যাঁ, হবে। ভাঙতে হবে। উনি কেন চাচ্ছিল সংসারটা ভাঙুক? ওখানে অসন্তুষ্ট ছিল। মানে আমার ডিভোর্স দিলেই শাশুড়ি- তো পারতো, সেখানে আবার সংসার ভাঙার দরকার কি ছিল? না, ওই যে পালিয়ে বিয়ে করছে, এজন্য ও, রাগ ছিল। মেয়ে মানে বাবা মাকে না জানিয়ে বিয়ে পালিয়ে করেছে, বিয়ে করছে। সে কারণে শাশুড়ি চাচ্ছিল যে নিজের মেয়েকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সংসারটা ভেঙে ফেলে। ভাবে, হ্যাঁ, আচ্ছা, তো এটার জন্য আপনাকে চাপ দিয়েছিল। চাপ দিছে। তো আপনি পলিসি হিসেবে ব্ল্যাক ম্যাজিককে বেছে নিলেন, রাইট? হ্যাঁ, আমার এক খালাতো ভাই, ওর নামটা বলতে চাচ্ছি না, জি। ঘটনাগুলো বললাম ঠিক আছে, উনি পারে। তোরা রংপুর চলে গেল, গিয়ে ওই জিনিসগুলো নিয়ে আসলো। এখন প্রসেসটা আমাকে করতে হবে, কাজটা। আমি ইন ডিটেল জানতে চাই আপনার কাছ থেকে কি কি করেছেন। আমাকে তাবিজ, তারপর অনেক কিছু এনে দেওয়া হয়েছে। আমাকে বলছে যে সন্ধ্যার পর, মাগরিবের আজানের পর ওগুলো পুড়ে ছাই বানাতে হবে, সবকিছু পোড়াতে হবে। হ্যাঁ। আপনি জানতেন ওখানে কি কি আছে? না, জানতাম জানতেন না না। যে কিভাবে কি করছে, আমি জানতাম না। একটা জাস্ট মোমবাতি জ্বালিয়ে ঘর অন্ধকার করে ওই আমি ছাই তৈরি করছি, এবং আমার কি তৈরি করেছেন? ছাই, ওই জিনিসগুলো পুড়িয়েছে? হ্যাঁ, আচ্ছা। ওইটা আমার যে প্রাক্তন স্ত্রী, উনি ওইটা ওর সিঁথিতে দিতে হবে, যে কোনো কৌশলে, না জানিয়ে। মানে আপনার স্ত্রীর সিথিতে দিতে হবে ওই না, ছাইটা? আমার স্ত্রী ওর বোনের সিঁথিতে দিতে হবে, মানে যার যে পালিয়ে বিয়ে সংসারটা করছেন, যার ভাঙতে সংসারটা যাচ্ছেন ভাঙবে। তার সিথিতে জি, দিতে হবে এটা, এই ছাইটা? জি। ওকে। তো আমাদের তো আগে থেকেই কলহ ছিল, পারিবারিক কলহ ছিল। আমরা এক অফিসে কাজ করি, তো ও কৌশলে নিয়ে গেছে হাতে করে, তো বলতেছে তোর মাথায় কি, মানে এগুলো এইভাবে কৌশলে দিয়ে দিছে সিদ্ধিতে। আচ্ছা। এখন সে জানেই না, Okay. তার অজান্তেই। এবং আমার শাশুড়ি তার চলার পথে যে পথ দিয়ে অফিসে যেত, সেও আমাদের অফিসে কাজ করতো, একই অফিসে কাজ করতাম আমরা। চলার পথে গেটে বিভিন্ন জায়গায় তাবিজ পুঁতে রাখছিল। এগুলো আমি জানি, দেখিনি, আমাকে বলা হয়েছে যে এগুলো আমি করছি। ওকে। তারপর ওদের কোনো সমস্যাই নেই, মানে ওরা খুবই সুখী আছিল, কিন্তু সমস্যা আমাদেরই বাড়তে থাকে, আমাদের ডিভোর্স হয়ে যায়। মানে আপনাদের নিজেদের ডিভোর্স হয়ে যায়? ডিভোর্স হয়ে যায়, এবং সেটা সমস্যা বাড়তে পারিবারিক, থাকে কেন? কি কারণে সমস্যা বাড়ে? পারিবারিক যে কলহগুলো ছিল আমাদের, ওগুলো আরো জটিল হয়ে যায়। সেটা অভিভাবক পর্যায়ে, আমাদের বাবা মা পর্যায়ে চলে যায়, অনেক সমস্যা তৈরি হয়। তারপর আমাদের সংসারটাই ভেঙে যায় 2014 সালের শেষের দিকে। আচ্ছা। পরে 15 সালে আমি সেকেন্ড ম্যারেজ করি, আমার আব্বাই করে। ওকে। অ্যারেঞ্জ এবং লাভ অ্যারেঞ্জ দুইটাই। ওকে। আমার বিয়ে করার 2 সপ্তাহের মধ্যেই আমার স্ত্রী সুস্থ। শ্রোতাকে যারা চিনে জানে যে বলে যে আমাদের গোষ্ঠীর মধ্যে ওই সুস্থ, ও হলো সবচেয়ে সুস্থ, সবসময় সুস্থ থাকে, কোনো রোগ ব্যাধি ওকে স্পর্শ করতে পারে না, ভালো থাকে সবসময়। আমার সাথে বিয়ের পর 2 সপ্তাহের মাথায় একদিন এশারা জানের পর বলতেছে যে আমার শ্বাস নিতে পারতেছি না। আমি বললাম যে হয়তো ফুসফুসের নাকি কোনো সমস্যা, নাকি ঠান্ডা, হয়তো প্রবলেম হতে পারে, ঠিক আছে আমরা ডাক্তার দেখাবো, ভালো ডাক্তার দেখাবো। এরকম হতেই থাকে প্রতি রাত্রি। আর অদ্ভুত ব্যাপার হলো, হঠাৎ মানে জ্বর ছাড়াই, কোনো কিছু ছাড়াই শরীর কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। আমি যেটা দেখলে আমার অনেক ভয় লাগে। তারপর আমরা কিছুদিন পর ঢাকা চলে আসি।
আসার পর আরো সমস্যা জটিল হয়, এই রাত হলেই সমস্যা, সারাটা দিন সুস্থ থাকে, এই রাত হলেই সমস্যা। উনি কি জানতো যে আপনি এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করেছেন, আগে সংসারটা ভাঙার পেছনে আপনি মনে করেন যে এখানে ব্ল্যাক ম্যাজিক দায়ী, এই বিষয়গুলো কি জানতো আপনার দ্বিতীয় স্ত্রী? না, জানতো না। জানতো না। আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা, এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি, এবং 4 মিনিট পরেই ফিরছি। তার মানে ভয়। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, রেজা ভাই রয়েছেন স্ট্যান্ড বাই, এবং একই সাথে আমাদের এখানে বেশ কয়েকজন গেস্ট রয়েছে। আমরা একের পর এক তাদের কাছে যাব। এই অনুষ্ঠানে যদি আপনি আসতে চান, বেশ কয়েকটি প্রসেস আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা ফোন নাম্বার আমাদের পেজে দেওয়া আছে, সেই ফোন নাম্বারে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ফোন দেবেন না প্লিজ, আপনারা আমাদেরকে SMS করবেন, এবং যারা এখানে আসে মূলত ওই নাম্বারটি থেকে SMS করেই তাদেরকে নির্বাচন করা হয়। আরেকটি পদ্ধতি আছে, সেটা হলো যদি চান তাহলে আপনারা আমাকে মেইলও করতে পারেন আমার ওয়েবসাইটে গিয়ে। আমার ওয়েবসাইটের ঠিকানা www.rj-kebria.com, that is rjkebria.com। যে নাম্বারটির কথা বলছিলাম 01743075722। আমি আবারও বলছি 01743075722। এই নম্বরে আপনারা SMS করবেন, আপনাদের প্যারানরমাল কি ঘটনা ঘটে সেটা জানিয়ে আপনাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ আপনার স্টুডিওতে আসবেন, যেটা এই গেস্টদের ক্ষেত্রে হয়েছে। তো নূর মোহাম্মদ, আমি যেখানটায় ছিলাম, আপনার দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রে কিছু অ্যাবনর্মাল সমস্যা আপনার চোখে পড়লো, তারপর ঢাকা তো আসলাম। আসার পর ওই এশার আজানের পরপরই সমস্যাগুলো বাড়তে থাকে। প্রথম শ্বাসকষ্ট দিয়ে শুরু হয়, যে আমার বুকে চাপ, বলে যে বুকে কি যেন ধরে রাখছে, এরকম সে ডাক্তারের কাছে নিয়ে গেলেন ওই সময়টাতে? বলতেছি পর্যায়ক্রমে। তো তারপর হাত পা কুকুরে আসে, উল্টা দিক থেকে এভাবে কুকুরে আসে, 4 হাত পা একসাথে। আমি, আমার শাশুড়ি, আমার খালা আছে, আমার মামা আছে, ওনার সবাই মিলে ধরে রাখতে পারি না, এতটা শক্তি দিয়ে মানে কুকুরে আসে উল্টা দিক থেকে, মানে আমরা ভয় পেয়ে যাই। আমিও আমার অনেক কাঁদছি ওই রকম অবস্থা দেখে। আমার শাশুড়ি তো নামাজে বসে কাঁদতে থাকে, বিভিন্ন দোয়া পরে ফুদেই, তাও কাজ হয় না। তো এরকম প্রথম একটা জেনারেল প্র্যাকটিশনার ফার্মেসি ডাক্তার, ওনাকে ডেকে আনলাম, ঘুমের ওষুধ দিল, ঘুমায় গেল। তো দিন হলে আবার সুস্থ, দিনে কোনো সমস্যা নেই, এই রাত হলেই সমস্যা। পরবর্তী রাত্রে আবার একই সমস্যা। ওই দিনকার অবস্থা আরো জটিল, রাত তখন 12টা বাজে। আমরা 9টা থেকে 12টা পর্যন্ত ওর পেছনে, কেউ তেল দিয়ে দিতেছি, তেল দিয়ে হাত পা ডলতেছি, কেউ বুকে পাঞ্চ করতেছি। পাঞ্চ করলে ভালো হয়, শ্বাস নিতে অনেক সুবিধা হয় বলতেছে। আর শ্বাস নিতে নিতে এমন অবস্থা, মানে চিকুন স্বর একটা আসে যে কয় আমি আর বাঁচবো না। ও আশ্বাস ছেড়েই দিছে, কয় আমি মনে হয় আর বাঁচবো না। আমরা তো সবাই খুব মানে ভেঙে পড়ছি যে কি হবে। এ নামে ফোন দিলাম। তা আমরা অটোতে টেম্পো গুলো আছে না, ওগুলো তো করে কষ্ট করে নিয়ে গেলাম। এই রাত 12টা বাজে। আমি গরিব মানুষ, আগে বলছি যে আমি গার্মেন্টসে কাজ করি, জি, অল্প টাকা। উই রেসপেক্ট ইউ। আপনি গরিব হন আর বড় লোক হন, সেটা বড় কথা না। আমরা আপনি যে সৎ পেশায় আছেন সেটাই সবচেয়ে বড় কথা। বলুন তারপর ওখানে আমি মূলত প্রথমে জরুরি বিভাগে নিতে চাইছিলাম, যাতে আমার টাকাটা যেহেতু কম। তো ওখানকার যে ডাক্তার, উনি বললেন না, পেশেন্টের যে অবস্থা এটা এখানে কিছুতেই গ্রহণযোগ্য না, এখানে রাখাই যাবে না, ওনাকে আপনারা আইসিইউতে নেন। আমি তো জানতাম না যে আইসিইউর কিরকম বিল ওঠে প্রতি 12 ঘন্টায়, তো কিছু জানি না। তো আমি নিলাম যে না, কি হবে, আমি লাগলে টাকা সুদের উপরে টাকা এনে শোধ করবো, তো আমি আইসিইউতেই নেব। আইসিইউতে নিলাম, বিভিন্ন টেস্ট, তাকে অক্সিজেন মাস্ক লাগালো হলো সাথে সাথেই, বিভিন্ন টেস্ট রাতেই হলো, রাত 3টা পর্যন্ত টেস্ট হলো। সবগুলো রিপোর্টই ভালো, সব রিপোর্ট ভালো, কোনো সমস্যাই নেই। পরের দিন যে আইসিইউ বিভাগীয় প্রধান, উনি আমাকে সকালে ডেকে নিয়ে বলতেছে যে ও দুষ্টুমি করছে তোমার সাথে, তুমি যে ঘটনাগুলোর বর্ণনা দিছো আমি দেখলাম, সামারি, আমি সবগুলো ছবি নিয়ে আসছি। ছবি আছে এখানে, ভিডিও নিয়ে আসছি, সবগুলো ভিডিও নিয়ে আসছেন আপনি? মানে আপনার স্ত্রীর ভিডিওটা আমি করতে পারিনি, ওই সময় তো জানেন সিচুয়েশনটা কি রকম। হ্যাঁ, আমি রিপোর্টগুলোর ভিডিও নিয়ে আসছি, মানে যে রিপোর্ট, আইসিইউ রিপোর্টগুলো সব নরমাল। জি, সব নরমাল। আমার গা রীতিমতো শিউরে উঠেছে। তারপর সকাল হতে ইনশাল্লাহ একবারে ফুল সুস্থ, কোনো সমস্যা নেই, উঠে বসতেছে, নিয়ে আসতে পারতেছি। বলছে যে 8টার দিকে ছেড়ে দিব। আমাকে যেটা বললো আইসিইউ বিভাগীয় প্রধান, যে তোমার বিয়ে করছো কতদিন? বললাম যে তখন তো অল্প কিছুদিন, 3-4 মাস এরকম হবে। কয় অন্য ছেলের সাথে সম্পর্ক আছে, এই সেই। মামা আমাকে নানানটা বুঝিয়ে বলছে যেহেতু কোনো সমস্যা নেই, কিছু তো একটা বলতে হবে, মানে এরকম একটা ভং ধরেছে বা তোমাকে প্রেশার দেওয়ার জন্য এরকম করতেছে, বা এখানে কোনো প্রবলেম আছে, বা তুমি দুর্ব্যবহার করো। কিন্তু কিবরিয়া ভাই জানেন, খুব মধুর সম্পর্ক ওর সাথে আমাদের যে বিভিন্ন বিষয়ে কোনো মত পার্থক্য নাই, খুবই ভালো সম্পর্ক। আমি বললাম যে না স্যার, এরকম তো চান্স নেই, ওর সাথে আমার খুবই ভালো সম্পর্ক। 7 দিনের ওষুধ দিছে, একটা আইসিইউ পেশেন্ট যেখানে, তাকে মাত্র 7 দিনের ওষুধ দেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই। এই জন্য উনি দিনে যেটা দেখে বলতেছে যে এই পেশেন্টটার আইসিইউতে দেওয়ার প্রয়োজন ছিল। আর আগের ডাক্তার তো বলেছে যে না, এই পেশেন্ট আইসিইউ ছাড়া অন্য কোথাও হবে না।
এতটাই জটিল অবস্থা। আমরা টাকা পরে রংপুর থেকে আনি, বিভিন্নভাবে আনে আর শুট করে রোগীর বাইরে নিয়ে আসছি। ওই রাত্রে আবার ওই একই সমস্যা। তা আমরা এখন মানে একেবারে হতাশ, মানে দেখতেছি না যে এটা কিছুতেই কিছু না, এটা অন্য অন্য ব্যবস্থা করতে হবে। আমি প্রথম যে ডাক্তার দেখাবো, ঝাড়ফুঁক ফকির কবিরাজ পরে, আমি আগে ডাক্তার দেখাবো যত টাকায় যাক। ঝাড়ফুঁকে আমি তেমন একটা বিশ্বাস করি না। আমি রংপুর নিয়ে গেলাম। আমাদের বিয়া ভাই জানেন যে রংপুর অঞ্চলটা কিন্তু এই যে ব্ল্যাক ম্যাজিক, পীর, এই যে ফু দেয়, ফু বাবা, এসবে খুবই বিখ্যাত। প্রত্যন্ত অঞ্চলগুলো এগুলা ভরে গেছে, আপনি প্রত্যেকটা গ্রামে 2-1 করে পাবেন। আচ্ছা, তো নিয়ে গেলাম। তো ওখানকার আমার শ্বশুরবাড়ি এলাকার একটা ভদ্র মহিলা, ওনার নাকি 7টা জিন আছে। তো ওখানেই নিয়ে গেলাম। তো এবং ওনার কাছে যাওয়ার সাথে সাথেই কিছুই নেই। কিছু নেই মানে ওই সমস্যাগুলো আর নাই। ওকে। তো আমরা ঢাকায় থাকতেই ওনার দ্বারা কাজ করায় নিছি কিছু। আমার খালা শাশুড়ি আছে। উনি কি বললো আপনাদেরকে দেখার পরে? উনি কি বলেছিল? উনি বলতেছে যে এটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনার স্ত্রীকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনাদের সংসার ভাঙার জন্য। তখন আপনার স্ত্রী তো জানে না যে আপনি আগে এসব কাজ করেছেন? না। তখনও জানে না উনি? না। আচ্ছা। বললো যে আপনার সংসার ভাঙার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো আমরা জানতে চাইলাম যে কিভাবে করলো। তো বললো যে ওটা ঢাকাতেই করা হয়েছে, তোমরা যেখানে থাকো, এবং এটা সেফটি ট্যাঙ্কে একটা ফেলানো হয়েছে, একটা ওনাকে খাওয়ানো হয়েছে। এবং আমরা আমি 6-7 জায়গায় গেছি, সবখানে একই কথা বলা হয়েছে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো ওখান থেকে কিছু তাবিজ দিল, দেওয়ার পরও পুরোপুরি সুস্থ না। ওখানে প্রায় 2,500 টাকার মতো নিছে এই কাজগুলো করার জন্য। আমরা আবার ঢাকায় আসলাম, গার্মেন্টসে কাজ করতেছে, ও বাসায় রেস্টে থাকে। তো আবার একই সমস্যা, আবার সমস্যা। এটাগুলো হইতেইছে, মানে স্ট্যান্ড বাই প্রতিদিন হইতেইছে। পরে আমরা মানে এতটাই হতাশ যে আমরা বাঁচার আশা ছেড়ে দিছি। এদিকে তো আমি একা কাজ করে ওর চিকিৎসা, প্লাস আমার সংসার, আমার বাবা মা, এগুলো চালাইতে হিমশিম খাই যেতেছি। ও হতাশ বলতেছে যে যদি সুইসাইড মহাপাপ না হইতো তো আমি ওই পথটাই বেছে নিতাম। এতটা কষ্ট, আমার শ্বাস নিতে এতটা কষ্ট হয়, আর মাংসপেশিতে মনে হয় সুই ঢুকাই দিলে যেরকমটা অনুভূতি ওরকমটা হয়। এবং শুধু রাতের বেলাতেই হয়? হ্যাঁ, শুধু রাতের বেলা। আমি এমনও দিন আছে যে 8টা দিন অফিসে কষ্ট করছি, কাজ করছি, এবং রাতে বাসায় সারা রাত সেবা করছি। টেক ইউর টাইম, নো প্রবলেম। এতটা কষ্ট। আমার শাশুড়ি, তার একটা মেয়ে, খুব কষ্ট। আমার বাবা একবার দেখতে আসছিল, দেখে আমার আব্বাই কেঁদে দিয়েছে ওর অবস্থা দেখে। কিভাবে বেঁচে আছে? আমার আব্বার এক পরিচিত লোক আছে, হিন্দু ভদ্রলোক, মনোরঞ্জন। উনি এসব প্যারানরমাল যে সমস্যাগুলো সমাধান করে। ওনার আব্বা ঈদের বাড়িতে গেছি, ওখান থেকে নিয়ে গেছে। বলছে কত টাকা লাগুক, আমি ওখানে আবার চিকিৎসা করাবো। আব্বা নিয়ে গেছে। তো ওখানে নিয়ে যাওয়ার পর মাটিতে করে শক করে একটা জায়গা ধরলো। তো ওনার ইন ডিটেলস সব বলে দিল যে এই সমস্যা হয়েছে, এই সমস্যাগুলো হয়। তো আমরা মিলে দেখলাম যে হ্যাঁ, সত্যই তো। পরে যে কিভাবে এটা সমাধান, কি বললো যে সমাধান আছে, কিন্তু 2,500 টাকা লাগবে। তো আমরা 2,000 টাকায় করি আর কি। অনেক রিকোয়েস্ট করার পর কি লাগবে ওগুলো নিয়ে আসলাম, মুরগি নিয়ে আসলাম। তো অত্যন্ত জঘন্য ভাবে উনি করছে আর কি, প্রসেস গুলা করছে। কিভাবে করেছে আমাকে একটু বল। মুরগিটা কি করলো? আমি জানতাম না যে ইনি এই কাজটা করবে, ব্ল্যাক ম্যাজিকটা করবে। হ্যাঁ, মিসেস এর উপরে যেটা করা হয়েছে ওটা নষ্ট করার জন্য উনিও একই কথাই বলতেছে যে আপনার স্ত্রীকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সংসার ভাঙার জন্য। তো মাটিতে প্রথমে একটা মূর্তি আর্ট করলো, যে 2 ঘাড়ে আমার মিসেসকে পা রাখতে বললো। তো রাখার পর ওখানে বিভিন্ন সিঁদুর, বিভিন্ন মন্ত্র এগুলা লাগিয়ে ছবিটা, যে মাটিতে যে মূর্তির ছবিটা আর্ট করা আছে, ওখানকার বুকে বরাবর নিয়ে মুরগিটা কেটে ফেললো, এক কোপে কেটে ফেললো। কেটে যে ব্লাডটা ওটা পায়ে ভরায় দিল, কিছু ব্লাড বোতলে ভরলো। ওটা দিয়ে নাকি গোসল করতে হবে, পুরা বাড়ি ছিটিয়ে দিতে হবে, এই প্রসেসটা। তো ওইটা আমরা করে চলে আসলাম। ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ, আরেকটা ব্ল্যাক ম্যাজিক হলো। এটা খুবই ভয়াবহ, মানে আমি ভাবতেও পারি না যে উনি এই কাজটাই করবে। আর প্রচুর ভয় লাগছে আমার যে এটা কি জঘন্য। আমার স্ত্রী খালি বারবার আমার দিকে দেখতেছিল, যে মানে বুঝে উঠতে পারছে না যেটা কি করবে। আমি বলতাম যে একটু ধৈর্য ধরো। পরে রাস্তায় তো এটা নিয়েই শুধু বলতেছে কি হলো, এটা কি করলাম। আল্লাহর কাছে মাফ চেয়ে নেবো, আল্লাহ তো মহৎ ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দেবেন। এটাও যেহেতু আরেকটা কুফরি। অদ্ভুত ভাবে বাসায় আসার পর সুস্থ, অনেকদিন নাই। আবার আমরা ঢাকা চলে আসলাম কাজের জন্য। এদিকে তো মানে আমার আব্বা তো অসুস্থ, আমাকে সবকিছু করতে হয়। আমার এক বাপের এক ছেলে, বড় বোন আছে, বিয়ে হয়েছে আগে। সবকিছু আমাকে করা লাগে। এমনকি আমার শাশুড়িকেও হেল্প করতে হয়। আমার শাশুড়ি যেহেতু সন্তান নেই, ওনাকেও হেল্প করি। বুঝতে পেরেছি, সবাই আপনার উপর অর্থনৈতিকভাবে নির্ভর। এই জন্য আমাকে খুব দ্রুত ঢাকা চলে আসতে হলো, যে আমরা না এভাবে বসে থাকলে হবে না, আমাকে আবার ঢাকা গিয়ে গার্মেন্টসে তাদের কাজ করতে হবে। আসলাম, দুজনে চাকরি নিলাম। তো আবার ওই
রাত হলেই সমস্যা, রাতে যদি একটু ওয়াশরুমে যায় এসেই সমস্যা, মানে ওই বুকে প্রেসার, ওই সুচ দিয়ে হানতেছে, কিছুদিন ভালো থাকে, হ্যাঁ। তারপরে আবার আবার একই সমস্যা। আমি তখন একটু আয়াতুল কুরসি করে ফুদেই, আর একটা দোয়া শিখছি, ওটা পরে যখন ফুদেই তখন আল্লাহর রহমতে অনেকটা ভালো হয়ে যায়, ঘুমায়। আমি মাথায় তেল দিয়ে আর দোয়াটা পরে ফুদেই, তখন একটু ঘুমায়। দেখা যেটা 2টা 3টা 4টাও বেজে যায়। একটু গত সপ্তাহে আমার এই সমস্যাটা হয়েছিল, জটিল হয়ে গেছিল। তো একটা তাবিজ দিছে, ওই হিন্দু ভদ্রলোক একটা তাবিজ দিচ্ছে, এটা পরে রাখতে হবে সবসময়। তো আমি বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ইয়েতে যেতে দেখি হুজুররা বলে যে তাবিজ পরে থাকা ঠিক না, তখন এটার উপরে বিশ্বাস চলে আসে, তাবিজের উপরে। এই জন্য আমি ওই জায়গা থেকে আমি বলতেছি না, তাবিজ পড়ার দরকার নেই। এবং আপনারও তাবিজের ব্যাপারে কিছু শুনছি, তো আমি প্রেশার দিই যে না, তাবিজটা পড়ে রাখা ঠিক নেই, তুমি নামাজ পড়ো 5 ওয়াক্ত আর আয়াতুল কুরসি পাঠ করো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তাবিজটা আমি জোর করে খুলে রাখছি। খুলে রাখার 2 রাত্র পরে আবার ওই সমস্যাটা, হাত পা কুকড়ে আসতেছে, মাথার এখানে এখানে কয় আমার এরকম অনুভূতি, আমার মাথা বরাবর যদি সুই ঢুকাই দিলে এরকম হয়, এরকম হইতেছে এখানে। কয় আমি মনে হয় আর বাঁচবো না বলে জোরে কাঁদতেছে, মানে চিৎকার করে। রাতে অনেক মানুষ এসে গেছে। এমন হয়েছিল যে আমি যখন এর আগে গাজীপুর ছিলাম, আমার এক লোক মারতে আসছিল, কই মিয়া তুমি বইয়ের উপরে এভাবে নির্যাতন করো, অথচ মানে ঘটনাটা না জেনেই। রাইট। পরে আমার সম্বন্ধী শালা, ওরা ওখানে থাকে, ওনাকে ডাক দিলাম, ওরা এসে যে হাত পাও ডলাডলি শুরু করলো। আমি আয়াতুল কুরসি পাঠ করে ফু দিতেছি, তাবিজটা আবার পড়ায় দিলাম, তো আবার কিছুটা। তো এখনো ওই সমস্যাটা হইতেছে। মাঝখানে একটা কথা ভুলে গেছি, জানুয়ারিতে আমার বাবা মারা গেছে। ওকে। এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমার বাবা অসুস্থ হয়, আমার মাও অসুস্থ। তারপর ওদের এই অসুস্থতা দেখে আমিও আমার অফিসে গিয়ে কাজও করতে পারি না, এমন অবস্থা। আমার বাবা মারা গেছে, আমার আব্বা একটু সুস্থ, কিন্তু উনিও ওয়াশরুমে গেছে রাতে, কেউই জানে না, আমরা কেউই জানি না। মূলত ওয়াশরুমে গেলে আমার মাকে নিয়ে যায়, মাকে বলে যায়, বা লাইট নিয়ে যায়, কিন্তু অদ্ভুত ভাবে আমার আব্বা ওখানেই ওয়াশরুমের ভিতরেই মরে পড়েছিল। পরে রাত 4টার দিকে মা প্রথম গিয়ে দেখে, পরে আমরা তো পরের দিন গিয়ে দেখলাম। আমি মনে করি যে ঘটনা একই সূত্রে, মানে ওটার কারণেই হইতেছে, আমার এখন যেটু মনে হইতেছে। ব্ল্যাক ম্যাজিকের ভয়াবহতা কি সেটা আমরা ডরি ক্লিপসে নিয়মিতভাবেই তুলে ধরবো প্রিয় শ্রোতা। আমরা চাই যে সাধারণ মানুষ যারা আছেন তারা বুঝে না বুঝে এই জায়গাটা থেকে সরে আসুক। এটা যে আসলে কত বড় ভাবে আপনার উপরে স্পিরিচুয়ালি ইফেক্ট করতে পারে সেটার আরো বড় বড় উদাহরণ আপনারা ভবিষ্যতে ডরি ক্লিপসে শুনবেন। এ পর্যায়ে রেজা ভাই বলবেন নিশ্চয়ই। একটা বিষয় আমার আপনার কাছ থেকে জানা আছে, সেটা আমারও কেন জানি মনে হচ্ছে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো, যদি শয়তানের কাছে মাথা নত করা হয় কোনো একটা বিশেষ স্বার্থের জন্য, ওই স্বার্থটা হাসিল হলে পার্টিকুলার টাইমের জন্য, তাহলে কিন্তু অনেকেই আবার ওই জায়গাটায় আর যান না। সেক্ষেত্রে শয়তানকে তাকে আবার বাধ্য করতে থাকে কিনা যে হ্যাঁ বারবার আমার কাছে আসো, বারবার আমার প্রতি অর্শিপ দাও, যেটা আমরা এর ক্ষেত্রে দেখছি। একটা যখন ব্ল্যাক ম্যাজিক কাটাতে আরেকটা ব্ল্যাক ম্যাজিক করলো, মানে শয়তানের কাছে আবার যখন গেল, তখন দেখা গেল যে ও কিছুদিনের জন্য ভালো থাকে এবং তারপর ওর মধ্যে আবার ওই জিনিসটা চলে আসে। সো এটা নিয়ে আসলে প্যারানরমাল জায়গা থেকে এক্সপ্লোরেশনটা আসলে কি? হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক এমন এক জিনিস, যেটা ছেলেটা বললো যে একবার ব্ল্যাক ম্যাজিক করার পরে সে সুস্থ হয়ে গেছিল, তারপরে সে আবার অসুস্থ হয়ে গেছে। ওকে। যখন কেউ একবার ব্ল্যাক ম্যাজিকে প্রবেশ করবে, শিরক করে ফেলবে, আল্লাহর সাথে নাফরমানি করে ফেলবে, জি, সে বারবারই এটা শরণাপন্ন হইতে হবে। ঠিক তেমনি যেমনি আমরা যখন একটা মিথ্যা কথা বলি, তখন বারবার মিথ্যা কথা বলতে একটা সত্যি ঢাকার জন্য আমাকে হাজারবার মিথ্যা বলতে হচ্ছে, কারণ নাহলে তো মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা, তারপর সত্যিটা ঢেকে যাচ্ছে পুরোপুরি। ঠিক তেমনি ব্ল্যাক ম্যাজিক আপনি একবার করবেন, হয়তো আপনার উপকার হবে, আপনি ভাবতেছেন আপনার উপকার হয়ে গেছে, আর কখনো করবো না, একবারে আমি লাস্ট। কিন্তু এই যে আপনি ঢুকে গেছেন যে এই জগৎটাতে, আর বের হওয়ার কোনো উপায় নেই। মানে শয়তান তাকে বারবার তার কাছে ডাকবে, শয়তান তাকে এমন বিপদে ফেলবে, সে বাধ্য হয়ে শয়তানের চেষ্টা করবে, শয়তানের কাছে যাবে। সে নিজের জানতে হোক অজান্তে হোক, আলটিমেটলি শয়তানের মানে পূজা করবেই সে। ওকে, তার মানে আমরা যেটা বুঝলাম যে একবার যদি ব্ল্যাক ম্যাজিক করে কেউ কোনো উপকার পায়, তার বিপদ ভবিষ্যতে অবশ্যই আসবে, 100%। এই কারণে আসবে যে শয়তান তাকে বিপদে ফেলে হলেও তার কাছে যাইতে আবার বাধ্য করবে। ছোট্ট একটা এক্সাম্পল দিলে বুঝবেন, যারা জুয়া খেলে তারা কি কখনো বেরোতে পারে? একবার খেলে যখন মজা পায় যায়, টাকার মজা, যে আমি 1 টাকা দিলে 10 টাকা পাচ্ছে, এই যে মজা, ধ্বংস হয়ে যায় একেবারে, পুরো ধ্বংস। ড্রাগের ক্ষেত্রেও তো আমরা সেটা দেখি, ড্রাগ যারা একবার নিয়ে নেয়, ড্রাগের ক্ষেত্রে আলটিমেটলি এফেক্ট হয়। যাই হোক, আল্লাহ সবাইকে শেফা দান করুক, আল্লাহ সবাইকে মুক্তি দান করুক, এবং যারা এই ধরনের কাজ বুঝে না বুঝে করেছেন তারা ফিরে আসুন এখান থেকে। তবে একটা বিষয় আমরা বোধহয় একটু আশ্বস্ত করতে চাই, যারা অলরেডি না জেনে করেছে বা জেনে করেছে, জেনে করলে তো একটা ক্ষতি হবেই, না জেনে যারা করেছে, না, আল্লাহ তো বলেছে না জেনে পাহাড় পরিমাণ গুনাহ করলে আমি মাফ করে দিব, তাদের বোধহয় রিটার্ন আসার সুযোগ আছে যদি কেউ আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ সবচেয়ে ভালো জানেন, আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে তো এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু যদি খাস দিলে কেউ তওবা করে, আল্লাহ সবই মাফ করে। রাইট। শিরক যদি করে ফেলছে না জেনে করলে আল্লাহ নিশ্চয়ই মাফ, আল্লাহ চাইলে মাফ করতে পারে, আল্লাহর ইচ্ছা। কিন্তু আমি বলবো যে তওবা করে এখান থেকে বাইরে আসেন। ওকে।
আচ্ছা, আপনি তো শুনলেন, আপনাকে আমি স্টুডিওতে বসিয়ে রেখেছি, কিছু কি মনে হচ্ছে গল্পটা শোনার পরে যে ঘটনা ঘটেছে? ইভেন আপনি তো নিজের বাড়ি নিয়েও বলতেছিলেন যে আপনাদের বাড়িতে এই ধরনের একটা ঘটনা ঘটে, বা আপনার কি মনে হয় যে ব্ল্যাক ম্যাজিক কি করতে পারে? আসলে ভাইয়া কিছুদিন আগ পর্যন্ত আমি আসলে বিশ্বাস করতাম না যে ব্ল্যাক ম্যাজিক এগুলো কি হয়, এগুলো কি মানে একটা মানুষ কিছু লিখলো আর সেটার অনুযায়ী সবকিছু হবে, বিশ্বাস করতাম না। তো পরবর্তীতে যখন নাকি মানে জিনিসগুলো স্টেপ বাই স্টেপ মিলাইলাম যে আমার ফ্যামিলিতে কি হইতেছে আর আমার খালাদের আজকে এই পজিশন কেন, একটা মানুষ 40 ইয়ার্স হয়ে গেলে কি পর্যায়ে হইতে পারে, 2টা খালা এখন আনম্যারিড আর আমার কোনো মামা বাঁচে নাই, আবার ইভেন বাড়ি করতে যাও এই একটা সমস্যা হইলো। সবকিছু মিলানোর পরে মনে হলো আসলে ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু একটা আছে। আমার মনে হইতেছে যে জিনিসগুলো আসলে অনেক ভয়াবহ একটা ব্যাপার, কারণ উনি একটা ব্ল্যাক ম্যাজিক করার পরে উনার লাইফ পুরাই চেঞ্জ হয়ে যেতেছে। যে কয়টা কাজ করতেছে সে কয়টা কাজের মধ্যে তার শুধু দেখা গেছে যে কোনো জায়গায় ইমপ্রুভ নেই, 2 দিন ভালো, তারপরে সে আবার একই পজিশনে ফিরে আসতেছে। ইতিমধ্যে তার বাবারও একটা কাজ হয়ে গেছে। স্টেপ বাই স্টেপ যদি শুধু তার এরকমই হইতে থাকে, তার কি ফার্স্টের ব্ল্যাক ম্যাজিক থেকে এরকম হইতেছে? আমরা প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে অবশ্যই আপনারা এই ধরনের কোনো সমস্যা থাকলে, সেটা ব্যক্তি জীবনে হোক বা অন্য কাউকে হেল্প করার জন্য হোক, প্রথমত অনিষ্ট সাধন করতে গেলে সে অনিষ্ট কিন্তু আপনার উপরই হবে, যেটা ওর ক্ষেত্রে হয়েছে, যে ওর শাশুড়ির কথা শুনতে গিয়ে একটা খারাপ কাজ করতে গিয়েছিল, নিজের সংসারটা গেছে, এখন পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। যদি আপনাদের সুস্থ হবার জন্য কখনো কোনো, আমি আবারও বলছি, জোর দিয়ে বলি, কখনো কোনো ধর্মীয় আলেম কিংবা কারো কাছ থেকে, যারা এসব কাজে পারদর্শী, তাদের কাছ থেকে কোনো পরামর্শ নেন, আপনি নিশ্চিত হয়ে নেবেন যে উনি কোনোভাবেই শিরকি কায়দা বা কুফরি কায়দায় কিংবা ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে হেল্প করছে কিনা। যদি সেটা করে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সাময়িকভাবে হয়তো আপনি লাভবান হবেন, কিন্তু আপনি পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হবেন। এবং এটা শিরক যারা করেন তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করেন না। এরকম অনেক ভণ্ড পাবেন যারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন লেবাস ধরে থাকেন, যাদেরকে দেখে আপনার মনে হবে এর চেয়ে বড় ইবাদতকারী আর হয়তো বা নেই, কিন্তু আপনি নিশ্চিত না হয়ে তার উপরে কখনোই নির্ভর করবেন না যে উনি যে আপনাকে যে বিষয়টা দিচ্ছেন সেটা আদতেও ধর্মীয় নিয়ম কানুন রীতির বাইরে কিনা। আর তাবিজ সম্পর্কে সবসময় আমরা বলি, তাবিজ পুরোপুরি হারাম, এটা শিরক, এবং এটা আপনারা নিজেরা স্টাডি করবেন, নিজেরা স্টাডি করে তারপরে আপনারা দেখবেন যে আমরা যেটা বলি সেটা সঠিক কিনা। এই পর্যায়ে আমি আরো একজন গেস্টকে ইনভাইট করতে চাই, এবং আপনাদের দুজনকে আমরা নিশ্চয়ই কিছু বিষয়ের ব্যাপারে পরামর্শ দেবো, এবং রেজা ভাই সেই পরামর্শটা দেবেন, বাট সেটা অন এয়ার না, বিকজ এই প্রবলেমগুলো পার্সন টু পার্সন আমরা বলে থাকি। ব্ল্যাক ম্যাজিক কাটানোর বিশেষ কিছু পদ্ধতি আছে, সেটা আমরা আপনাকে বলবো, এবং আপনি নিজে চাইলেও এটা যিনি আসলে আলেম আছেন তার কাছ থেকেও পরামর্শ নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ, আপনাদের দুজনকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে আজকে এখানে স্টুডিওতে আসার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে তৌহিদ এসছে আশুলিয়া থেকে। সো তৌহিদ, আপনি একসময় মাদ্রাসায় পড়াশোনা করতেন, জি, বর্তমানে আপনি জবে আছেন এবং আপনি একজন ডান্সার। জি কি ঘটনা, যে ঘটনা আজকে আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছেন, ভাই, একেবারে শুরু থেকে শুনতে চাই। 2011 সালে তো তখন আমি মাদ্রাসায় পড়ি, তো ওখানে মাদ্রাসার পাশে মসজিদ ছিল। জি, তো মাদ্রাসা থেকে আর কি আমি তখন লেখাপড়া ভালো ছিলাম, সবাইকে বলে আমাকে ক্যাপ্টেন বানানো হয় মাদ্রাসার। তারপর মুয়াজ্জিনের বাড়ি ছিল পটুয়াখালী, তো মুয়াজ্জিন আর কি বাড়িতে যাবে, গ্রামের বাড়িতে বেড়াইতে। জি, তো এই সময় আমাদের হুজুরের এখানে আসা হয় মুয়াজ্জিনে। তো এসে বলে যে হুজুর আমি তো একটু বাড়িতে যাব, তো আপনার কোন ছাত্রকে যদি আজান দেওয়াইতেন, শুধু ফজরের আজানটা দিলেই হইতো, আর এশার আজানটা, আর দুপুরে জোহর আর আসর যে কেউ দেবে। তো হুজুরে তারপর চাবিটা আমাকে এনে দেয়, কয়ে আজান দিতে, আমি কই ঠিক আছে। তো 3-4 দিন এভাবে যায়। 5 দিনকের দিন, সেদিন ছিল মঙ্গলবার রাত, আমার স্পষ্ট মনে হচ্ছে মঙ্গলবার রাত। আমরা সবাই ঘুমাইছি, কে জন্য এসে আমাদের মাদ্রাসার যে সেক্রেটারি ছিল, উনি এখন মৃত, মারা গেছেন। তো উনি আর কি খুব রাগী ছিলেন, আর কি কিছু একটা হলে খুব রাগারাগি করতেন। তো একটা ভয় করতাম, আর ছোট ছিলাম তো খুব একটা ভয় করতাম। জি, তো কি আমি ঘুমাইছিলাম, আমাকে আবার একটা অভ্যাস আছে, কেউ যদি নাম ধরে একবার ডাক দেয় আমি শুনতে পাই, তখনই ঘুমটা ভেঙে যায়। তো তারপর আমাকে কে যেন 2বার ডাকে তাওহীদ তাওহীদ করে, যে ওর আজান দিবি না, সব মসজিদে আজান দেওয়া হয়েছে। তো আমি মানে খুব ভয় পাইছিলাম যে সেক্রেটারি হুজুর কখন জানি এসে আবার রাগারাগি শুরু করে, কারণ আমি মাদ্রাসার ক্যাপ্টেন, সবাই মানে যে যাই করুক সব দোষ পড়ে আমার উপর, যে তুই থাকতে এটা করলো কেন এই। তো আমি খুব ভয় পাই, খুব তাড়াতাড়ি উঠে আর কি উঁচু করি নেই, তো একটা গেঞ্জি নেই, তো উঁচু ছাড়ে আজান দেওয়া যায়, তো গেঞ্জি নিয়ে টুপটে নিয়ে আমি মসজিদের দিকে যাই। তো মসজিদের দিকে গিয়ে দেখি যে মসজিদে মানে কয়েকজন লোক নামাজ পড়তেছে। তো আমি ভাবলাম যে
হয়তোবা তাবলিগের লোক আসছে মসজিদে, তো প্রায় সময় তাবলিগের লোক আসে বিভিন্ন জায়গা থেকে। তো আমি ভাবলাম যে হয়তো আজান ওরা দিচ্ছে, দিয়ে ওরা নামাজ পড়তেছে, নামাজ টাইম শেষ হয়ে গেছে। তো আমি তারপর গিয়ে বসলাম এক কোনায়। একটা সবচেয়ে আমার কাছে ঘটনাই লাগছে যে আমি ওই রকম মানে এত লম্বা মানুষ আগে কখনো দেখিনি। মানে যারা নামাজ পড়তেছিল। হ্যাঁ, আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা এই জায়গাটিতে। আপনারা শুনছেন ডর এক্লিপস। আজকে এখানে বেশ কয়েকজন গেস্টকে আমরা পেয়েছি। আমরা ডর এক্লিপসের দ্বিতীয় ঘন্টায় ঠিক রাত 12টায় ফিরবো। 5 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি ডর এক্লিপসে। ডর মানে ভয়। ডর এক্লিপস। আমরা যেখানে ছিলাম দেখলেন যে কিছুটা আনইউজুয়াল লোক, মানে এরকম বড় বড় হওয়ার কথা না মানুষ। জি। যখন আপনি মসজিদে আজান দিতে গেছেন, তারপর তো আমি এক কোণার মধ্যে বসলাম, বসে ভাবতেছি যে আমি তো এত বড় কখনো মানুষ দেখিনি, আর অনেক লম্বা, প্রায় সবগুলো একই রকম। হ্যাঁ সবগুলো এক সাইজের। আর যিনি ইমাম সাহেব উনি আরো লম্বা। তো ওনাদের চেহারা এত সুন্দর ছিল, খুব সুন্দর, আমি আগে ওরকম মানুষ কখনো দেখিনি। মাশাআল্লাহ। তো তারপর আমি বসে ওনারা নামাজ শেষ করে সালাম ফিরেন, পর আমাকে দেখে একটা হাসি দেয়। তো হাসিতে আমি খুব ভয় পাই যে এত বড় মানুষ আর এত সুন্দর মানুষ আমি আগে কখনো দেখিনি। তো মসজিদ থেকে বাইরে খুব একটা দৌড় দিই, দৌড় দিকে মাদ্রাসার দিকে যাই। তো মাদ্রাসার গেটে ঢুকবো, একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের নিচে দাঁড়াই। দাঁড়ার পর আমি যে তখনও তো অন্ধকার। হ্যাঁ অন্ধকার। তো আর কি মাদ্রাসার এক সাইডে একটা মানে একটা রুম আছে, পাকঘর, পাকঘরে লাইট জ্বালানো থাকে সবসময়। তো আমি ওখানে দাঁড়াই, ওখানে দাঁড়াই যে মাদ্রাসায় যাবো দৌড় দিয়ে। তো এই সময় ওখানে দেখতেছি যে মাদ্রাসার যে বারান্দাটা রয়েছে, বারান্দার মধ্যে এই মাথার থেকে ও মতো একটা খাটিয়া, মানে অনেক বড় খাটিয়া, মানে এখনকার জামানায় কেউ বানায় না। আমি তখন ওখানে দেখতেছি যে খাটিয়ার মধ্যে একটা আর কি মুর্দা শুয়ে আছে, মাথাটা পেঁচানো আর কি, সাধারণত যেভাবে মুর্দা পেঁচানো থাকে মানুষ লাশ কবর দেয় ওভাবেই পেঁচানো, ওখানে খাটিয়ার উপর রাখা। তো আমি একটা চিৎকার দিয়ে আবার মসজিদের দিকে দৌড় দিয়ে যাই। যে ওই সময় মাদ্রাসাতেও কেউ ছিল না? না, মাদ্রাসায় সবাই ঘুমাইতেছিল। আচ্ছা। মসজিদে যাওয়ার পর দেখি যে মসজিদে লাইট নিভানো, আগে তাড়াতাড়ি হাত দিয়ে লাইট গুলো অন করি, লাইট অন করে দেখি কোনো মানুষ নাই ওখানে, একজন লোকও নেই। সবচেয়ে বড় কথা যে আমি দেখে গেলাম যে এতগুলো মানুষ নামাজ পড়তেছে, হয়তো বা ভাবলাম যে তাবলীগের নামাজ পড়তেছে। এবং তখন লাইট অন করা ছিল? না, লাইট তখন অফ করা ছিল। তো লাইট অফ করে থাকা অবস্থায় আপনি কিভাবে দেখলেন? না, তারপর আর কি যখন আমি দেখলাম যে লাইট অন করে যে কোনো মানুষ নেই। আপনি যখন প্রথমবার আসলেন ওই মানুষগুলোকে যখন ওখানে দেখলেন, তখন কি মসজিদের লাইট অন করা ছিল না অফ করা ছিল? ভাইয়া আসলে মানে ওদের চেহারা এত সুন্দর ছিল, আর ওদের কাপড়ের পাঞ্জাবি পরা ছিল, পাগড়ি পরা ছিল, জুব্বা পরা ছিল, ফুল জুব্বা। আমি দেখতেছিলাম যে ওদের মনে হয় শরীরের আলোতে ওদের মানে পুরো মসজিদটা আলোকিত হয়েছিল। তো তারপর যখন আমি লাইটটা অন করি, অন করার পর ভাইয়া দেখি আমি 3টে বাজে। ও মাই গড! যে ছেলেটা আমার সামনে বসে আছে, মানে ওর দ্বারাই বানিয়ে গল্প বলা খুব ডিফিকাল্ট, কজ আমি ওকে সামনাসামনি দেখতে পাচ্ছি। ওকে দেখলে আপনারা বুঝবেন। মসজিদের ঘড়িতে আপনি দেখলেন তখন 3টে বাজে। জি ভাই। তারপরে আপনি কি করলেন? তখন আমার খুব মাথা ঘুরে যায়, খোলা তাহলে আমার সাথে কি ঘটলো। তারপর আমি তাড়াতাড়ি গিয়ে কল্পে উজু করি, উজু করে গেঞ্জিটা গায়ে দিয়ে ওখান থেকে একটা কোরআন শরীফ নিয়ে ইয়াসিন সূরা পড়া শুরু করি। যতক্ষণ অন্য মসজিদে ফজরের আজান দেয় নাই, ততক্ষণ ধরে আমি সূরা ইয়াসিন বারবার পড়ছি 3 বার। ওই মসজিদের ভিতরে একা একা? মসজিদের ভিতরে একা একা। জানতাম যে পাশে যদি কোনো কবর থাকে তাহলে কেউ কিছু করতে পারে না। তো অ্যাকচুয়ালি মাদ্রাসা মসজিদের পাশেই ছিল কবরস্থান, মানে কবরস্থান সেফ জানতেন আপনি? আচ্ছা। তো যখন অন্যান্য মসজিদে আজান দেয়, এই ভয় নিয়ে আমি আজান দিছি তাড়াতাড়ি, কাউকে বলি নাই যে এতটা ভয় কাজ করছিল। তারপর নামাজ পড়ার পর অ্যাকচুয়ালি আমার 2 দিন খুব জ্বর হয়, খুব ভয় পাইছিলাম। ওই ভয়ের কারণেই হয়তো এসেছে। সবাই ভাবছে যে হঠাৎ জ্বর হলো, তো মানে কি হয়েছিল। 3-4 দিন জ্বর ছিল, কয়েকদিন জ্বর পর আর কি এই কথাটা আমি কাউকে আর বললাম না। কেউ বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে। আচ্ছা। তখন মুয়াজ্জিন আসে কয়েকদিন পর, তখন উনি ওনার মতো আজান দিতেছে। আমি মাদ্রাসায় খুব একটা ভালো ছাত্র ছিলাম, প্রত্যেকবার পরীক্ষার মধ্যে 6 বার পরীক্ষা দিচ্ছি, তার মধ্যে 4 বার ফার্স্ট হয়েছি আমি লেখায় এবং আর কি পড়ায়। তো তারপর মাদ্রাসা থেকে ক্যাপ্টেন, আমি যে যেখানে যাইতো, যদি কেউ রাত্রেবেলা বাথরুমে যাইতো আমাকে ডাকতো। তো ওই দিক দিয়ে একটু সাহস ছিল। আমি এটা ভাবতাম যে আমার মা মারা গেছে, আমার মা আমাকে সবসময় হয়তো রক্ষা করতে পারবে। জসিম নামে একটা ছেলে ছিল, ওর 2 ভাই, জনি আর জসিম। ওরা ওখানে বোর্ডিং এ থাকে, বোর্ডিং এ খাইতো। তো সেদিন রাত্রেবেলা ও আমাকে ডাকে, তাওহিদ ভাই ওঠো, করবার যাবো। আমি মাদ্রাসার যে কর্নারে যে বাথরুমে না গিয়ে বাইরে একটা গাছ আছে, মেহগনির গাছ, পাকঘরের সাথেই কলা বাগান আছে, সাথে একটা পুকুর, ওই সেটা আবার একটা বাগান বাড়ি, সুপারি বাগান বাড়ি। দুইজনেই আর কি অনেক ছোট ছিলাম, তো শয়তান ফাজলামি করলাম, দুইজনেই দাঁড়িয়ে প্রস্রাব করতেছি কলা বাগানের মধ্যে। কি ছিল জানি না, তো একদম সাদা, যে মনে হয় মানুষের মতোই, মাথা অনেক বড়,
আমাদের মাথার উপর দিয়ে দান বাক্স আছে, দান বাক্সের ওখানে একটা পা আর বাগান একটা পা আমাদের মাথার উপর দিয়ে গেছে। তো খুব ভয় পেয়ে জসিম স্যার আমাকে এসে জড়িয়ে ধরে, মানে ও দেখেছে? হ্যাঁ, ও দেখেছে, আমিও দেখছি। তো চিল্লাচিল্লি শুরু করেও, তারপর দু একজন ওঠে কি হয়েছে, তারপর বলি যে এই ঘটনা। হুজুর অ্যাকচুয়ালি মাদ্রাসায় ছিল না। তারপর হুজুরকে বলি, তারপর হুজুর বলে যে এই মাদ্রাসায় জিন থাকে। জিন অ্যাকচুয়ালি আমি মাঝে মাঝে দেখতাম ওখানে, যে আমরা যে ঘুমাইতাম পাশের রুমে মুক্তবে আর কি, বেঞ্চ দেখা যায় রাত্রে ভাঙাভাঙি হইতেছে, আবার মানে জানলা বন্ধ থাকলে জানলা দেখা যায় খোলা, সকালবেলা উঠে দেখি জানলা খোলা, আবার বেঞ্চ আর কি মানে শব্দ করে। আবার মানুষ যে মার্বেল খেলে, গ্রামে মার্বেল বলে যে, দেখা যায় ওগুলা মনে হয় কেউ খেলতেছে, শব্দ করতেছে। এটা নিয়ে থাকতাম। হুজুর বলছে যে যদি কোনো ভয় পাস এমনি এমনি কইবি, যে এমনি ডাকবি যে হুজুর, এই ধরনের কোনো কথা বলবি, দেখবি আর কেউ কোনো কিছু করবে না। তো কিছুদিন পর আমাকে আবার আমি স্বপ্নে দেখতে পাই যে তুমি যদি সেদিন আমাদের কাছে কিছু চাইতা, তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করতো। আর সেদিন তুমি সেই ভুলটা করছো যে তুমি দোয়া চাও না আমাদের কাছে, তুমি ভয় পাইছো। তুমি যদি ভয় না চেয়ে দোয়া চাইতে আমাদের কাছে, আমরা দোয়া করলে আল্লাহ কবুল করতো, তুমি যা চাইতে তাই পাইতা। ছোট ছিলাম, খুব ভয় পাইছিলাম। আমার জীবনে আরেকটি বড় ঘটনা আছে, সেটা হলো আমার মা এখন মারা গেছে। আমার মাকে নিয়ে ঘটনা। জি। আমার মাকে ব্ল্যাক ম্যাজিক করে মারা হয়। আপনি জানলেন কিভাবে? ঘটনাটা কি ছিল? ঘটনা ছিল, আমরা পুরো ফ্যামিলি সহ নানি বাড়িতে ছিলাম। তো সেইবার আমরা 34 দিন থেকে নানি বাড়িতে, আমার মনে আছে। তো আমার খালা বললো কি, মানে এবারে এতদিন ধরে আসছিস, মানে বাড়ি যাবি না নাকি? তারপর আম্মু বললো যে হয়তো এবারে শেষ আসা আমার। তখন ওটা আর কি তেমনটা এইভাবে নেয় নাই কেউ। তো তারপর বাড়িতে আসি আমরা। বাড়িতে আসার কিছুদিন পর আমার নানি আসে আমাদের বাড়িতে। আচ্ছা। আমাদের বাড়ির পাশে কবরস্থান, বাঁশবাগান আছে, বাঁশবাগানের সাথে কবরস্থান। তো আম্মুর কাছে আর কি যতটুকু শুনছি, ওই দিক দিয়ে যাইতো, আম্মুকে নাকি কবরে ডাকতো যে আয় তোর জন্য অপেক্ষা করতেছি, কবর ডাকতো? হ্যাঁ, এই ধরনের কিছু। আবার যদি রুমে শুয়ে থাকতো, টিনের ঘর থাকলে বাঁশ উপরে ধন্না যেটাকে বলে, ওখানে দেখা যায় যে রশি আম্মুকে ডাকতেছে, কয় তোর জন্য অপেক্ষা করতেছি, আয় আমার কাছে আয়। এই ধরনের খুব মাথা ব্যথা করতো, মাথা ধরতো, কিছু খাইতে পারতো না, ঠিক আছে, মাঝে মাঝে অসুস্থ হইতো। তো তারপর নানিকে এগুলা বলে, তারপর নানি এক কবিরাজের কাছে নিয়ে যায়। তো উনি বলেন যে যারা এগুলা কাজ করছে, আমি নাম বলবো না কারণ আমার বাড়ির পাশেই তাদের বাড়ি, ওই যে কবরস্থানটা আছে যেখান থেকে ডাকে, দুইটা কবর এক জায়গায় আছে। হাসনা পাগলি নামে একটা পাগলি ছিল, তো উনি মারা যায়, আর ওনার উনি বাপও মারা যায়। তো দুইজনের কবর পাশাপাশি এক জায়গায় রাস্তার কাছে মোড়ের সাথেই দেওয়া হয়। জি। ওনার বাবা বাড়ি এরকম একটা লোক ছিল যে একটা গাছের ফল ধরছে, যদি বলতো এটা ওইটার নামে যদি কিছু কইতো তাহলে ওটা আর হইতো না। আবার যদি মানে গরুর বাছুর হয় তাহলে হয় মারা যেত না, তো গরু দুধ দিত না, এই ধরনের কিছু ছিল। তো যারা এটা করছে, আমাদেরকে যে কবিরাজ বলছে, ওনারা রাত্রেবেলা দুইটা মহিলা ছিল আর একটা পুরুষ ছিল। সে যে দুইটা কবর আছে, ওই দুইটা কবরের মাঝখানে হয়ে তাবিজ রাখা হয়। এর মধ্যে আবার হয়েছে কি যে আমার আম্মুকে তেল পিঠা দিছে আর দুধ পিঠার সঙ্গে আর কি তাবিজ মেশানো হয়েছে। তো আম্মু তখন তো ভালোই ছিল, কারণ আগে ঝগড়া হয়েছে, তারপর আর কি এই ধরনের নরমাল হয়ে গেছে। হ্যাঁ, নরমাল হয়ে গেছে। কিন্তু ওদের যে এখনো রাগটা আছে সেটা আমরা জানতাম না। তখন ওরা যে রুটির মধ্যে তাবিজ মিশিয়ে খাওয়াইছিল। আবার দেখা গেছে যে আম্মু কাপড়ের আর কি এক সাইড থেকে কে যেন কেটে নিয়েছে কাপড়টা। আবার আমার বাড়ির ওখানেই আর কি, আমাদের বাড়ির পাশের বাড়ি, ঠিক আছে, ওখানে একটা মহিলাকে আম্মু মাথা দেখতে দিচ্ছিল। আমরা আর কি আমাদেরকে কবিরাজ যেটা বলছে আর কি, উনি করছে কি মাথার সিঁথির চুল কেটে নিচ্ছে, কয়েকটা চুল কাটছে। তো আম্মু আর কি, আম্মুকে তারপর একজন নাকি মুরব্বী লোক এসে স্বপ্নে বলেছে, মা তোমার মাথার সিঁথির চুল কাটা কেন? তো আম্মু তখনই ঘুম থেকে উঠে পড়ছে। উঠে তারপর লাইট জ্বালা আয়নাতে দেখে সত্যি সত্যি চুল নাই, মানে কয়েকটা চুল কাটা হয়েছে সিঁথির থেকে। একটা ঘটনা কি যে ওখানে যে আমরা কবিরাজের কাছে গেছিলাম, তো ওখানে আমার আম্মুর নাম ছিল লতিফা, আম্মুর নামে দুইজন মহিলা, আম্মু একজন আর উনি একজন। তো উনার সিরিয়ালটা আগে, কবিরাজে যাই বলতেছে সেটা হচ্ছে আম্মুর সাথে। তো উনি ওই মহিলা বলতেছে না এটা তো আমার সাথে ঘটে নাই, কিন্তু আমরা শুনতেছি যেগুলো বলতেছে সবগুলো তো আম্মুর সাথে ঘটায় ঘটনা। তারপর বলে যে এখানে আরো লতিফা আছে নাকি? তারপর বললো যে হ্যাঁ আমি। তারপর বললো যে মা তুমি 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলছি। তারপর কবিরাজে বলছে যে তোমাদের বাড়ি 1 মাসের মধ্যে শ্মশান হয়ে যাবে। তো শ্মশান অতটা বুঝি নাই যে শ্মশান হলে মানে এটা কেন হবে বা কি হবে। তারপর আসলাম, আসার পর আম্মু ঠিক 1 মাসের মাথায় 12 তারিখ শুক্রবার দিন ছিল, আম্মু মারা যায়। আমি শুক্রবার নামাজ পড়তে যাই, মিলাদ পড়ে আসি বাসায় আর কি। আমি মিলাদের যে খুরমা ছিল খুরমাগুলো দিচ্ছি যে আম্মু খাও। আম্মু সারাদিন সেদিন শুয়ে আমাকে বললো যে বাবা মাথাটা খুব ঝিমঝিম করতেছে,
সকালবেলা যে আব্বু হাটে যাবে, আম্মু বলছে আজকে যে কয় টাকা ইনকাম করবেন ওই কয় টাকা দিয়ে আমার জন্য কাফনের কাপড় আর ধারা কিনে এনেন। তো অ্যাকচুয়ালি ভাইয়া আমি আর কি ওই সময়টা এতটা খারাপ লাগলো যে আম্মু হঠাৎ এই কথা আপনার বলছে। মা এটা বুঝতে পেরেছিল যে উনি হ্যাঁ। আগে থেকে ওর চোখে পানি আসছে যে হঠাৎ এই কথা বলতেছে কেন। আমার নানি তার আগের দিন রাত্রে আমাদের বাড়িতে আসছিল, সেদিন রাত্রে ছিল যে নামাজের আগে চলে গেছেন, যে বাড়িতে ধানটা নিয়ে আসে ওগুলা আব্বু আর যায় নাই। সারাদিন রুমে শুয়েছিল, যে হঠাৎ কি হলো, আম্মু এক বিছানায় শুয়ে আব্বু এক বিছানায় শুয়ে। তা আব্বু বললো যে থাক আমি একটা চা খাই আসি। তো আব্বু চা খাইতে যায়। তো এই সময় একটা ছেলে আসে আমাকে ডাকতে কয়, মানে তখন আলুর সময় ছিল, তো আলু তুলতেছে পাশে, চল দেখে আসি। তো আমাকে আম্মু তখন বললো যে যাক খেলগা, একটু পরে আসিস। ওই ছোট মানে অতটা বুঝি নেই, 2010 সালের ঘটনা। তো তখন আমি গেলাম। তো আমি দোকানের পাড়ে গেছি, এই সময় তখন কারেন্ট ছিল না, কারেন্ট আসছে। আমি দৌড় দিয়ে বাড়িতে আসছি ছবি দেখবো। এসে আমার আগে চাচার রুমে যাই, গিয়ে আমার বড় মা ছিল একজন, ওনাকে জিজ্ঞেস বড় মা আম্মু কই? কয়ে যে দেখলাম তো সারাদিন তোর বাবা আর তোর মা রুমে শুয়ে, ঘরে দেখ। তো আমি ভাই রুমে গেছি, রুমে গিয়ে দেখি যে আম্মু, মানে আমিও রুমে গেছি, আম্মু চেয়ারটা শুধু ফালাইছে। চেয়ার ছিল, চেয়ারের উপর ঢেস করছিল আর কি, বক্স ছিল একটা, বক্সের চেয়ারে উঠে বক্সের উপর উঠছে, উঠে শুধু উপরে গিয়ে চেয়ারটা খালি ফালাইছে। এই সময় আমি আর কি তারপর দেখে খুব একটা চিৎকার দিয়ে, ফেলে দিয়েছে মানে কি করেছে? মানে রশি গলায় দিছে, গলায় রশিটা দেওয়ার পর আর কি চেয়ারটা ফালাই দেয়, চেয়ারের উপর উঠে রশি গলায় দিছিল, চেয়ারটা ফালাই দিছে তখন ঝুলে পড়ে। হ্যাঁ। আর আমি দরজার নিচ দিয়ে দেখতেছি যে আম্মুর স্যান্ডেল যে বিছানার মধ্যে ছিল, বিছানায় ছিল কিন্তু আম্মু নাই। আবার এই সাইড দিয়ে কপারেটরের এই সাইড দিয়ে দেখলাম যে আম্মু আর কি অপাই চেয়ারটা ফালাইছে, শব্দ পাইছি। তো আমি খুব জোরে চিল্লাই দিই। তারপর ওই রুম থেকে সবাই আসে আর কি দরজাটা তখন ভাঙা হয়, বড় মা সহ আম্মুকে নামাই। তো আম্মুকে নামার পর মানে কয়েক সেকেন্ড বেঁচে ছিল, ঠিক আছে, যে রশি কাটার পর আম্মু একটু পড়ে যায়, পড়ার পর আম্মু ওখানে মারা যায়। তারপর আবার কবিরাজের মানে কিছুদিন পর আবার কবিরাজের কাছে যাই। অ্যাকচুয়ালি করা হয়েছিল দুইজনের নামে, আমার চাচা আর আমার আম্মুর নামে, দুজনের নামে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। আমার মূলত ঝগড়াটা লাগছিল আমার চাচাকে নিয়েই। তারপর কবিরাজের কাছে আবার যাই, গিয়ে ওগুলো সব তাবিজ তুলি, তাবিজ তুলে ফেলেন। তারপরে আর যখন কোথায় কোথায় ছিল তাবিজগুলো? তাবিজ ছিল আমাদের দরজার সামনে একটা তাবিজ পোতানো ছিল, আর কবরে তাবিজ পোতানো ছিল। ওই যে কবরে যে কথাটা বললেন, কবর, 3টা তাবিজ কবর। আপনার মা ওদিক দিয়ে গেলে ডাক শুনতে পেত যে কবর থেকে ডাকছে, ওই ধরনের কিছু। ডাক্তারের কাছে যাননি কখনো এইসব? ডাক্তারের কাছে যায়নি, কবিরাজের। আমাদের ওইদিকে বেশিরভাগ আগে তো কবিরাজকে বেশি কিছু একটা হলে কবিরাজের কাছে চাইতো। আপনার আম্মা যে সুইসাইডটা করলো, মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে গিয়েছিলেন, পাগল হয়ে গিয়েছিলেন তার আগে থেকে, নাকি সুস্থই ছিলেন? সুস্থই ছিলেন। তো মৃত্যুর কথা কেন বলতেন উনি? বারবার ডাকতো, যে রুমে শুয়ে আছেন, ধর্নার মধ্যে রশি ডাকতেছে, রাস্তা দিয়ে গেলে ডাকতো, কবরে ডাকতো। তোর জন্য আপনার মা বলতেন আপনাদেরকে? হ্যাঁ, আমার মা বলছে আর কি, যখন কবিরাজের কাছে যাই তারপর কবিরাজকে বলছে যে এই ধরনের আমার সাথে ঘটে। শুয়ে থাকলে রশি ডাকতো, রাস্তা দিয়ে হাঁটলে কবর ডাকতো। উনি কি নরমাল সব কাজ করতেন? খাওয়া দাওয়া, রান্না টান্না করে এগুলো করতেন? হ্যাঁ করতেন, কিন্তু মাঝে মাঝে খুব অসুস্থ দেখাতেন, যে খুব মাথা ধরতেছে, কিছু ভালো লাগতেছে না, এই ধরনের কিছু। তো কবিরাজের কাছে গেলেন, কবিরাজ এই ব্ল্যাক ম্যাজিকের ইফেক্ট কাটা দিতে পারলো না? কবিরাজ পরে বলেন যে এটা সময় শেষ হয়ে গেছে, যে 3 মাস আগে যদি এটা করা হতো তাহলে এটা সময় থাকতো।